লাগা কাদের বর্তাক দিয়া মাছ ধোয়া লাগবে না, কষি তো একটা মাছ ধোয়া লাগবে। আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক সবাইকে। আসলে রমজান মাসে আমাদের রেগুলার ভিডিওগুলো আপনারা অনেকেই পাননি, অনেকেই মেসেজ করছেন, কমেন্ট করছেন, এই জন্য দুঃখিত। ঈদের পরেও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে একটু সময় লেগে গেছে, এই জন্য আরও একবার দুঃখিত। তবে আজ থেকেই আপনাদের সবার পছন্দের সুন্দরবনের সেই এক্সক্লুসিভ ভিডিওগুলো আসা শুরু করেছে আপনাদের সামনে। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বনের এক বিস্তীর্ণ চরে। সেখানে হচ্ছে আমরা আমাদের যে রেগুলার প্রোগ্রাম চরপাটা জালে মাছ ধরা, তো চরপাটা জালে মাছ ধরবো। আর এই চরপাটা জালে আমাদের যেই জেলে ভাইরা মাছ ধরে তাদেরকে কিন্তু বেশ কঠিন এক সংগ্রাম করতে হয় প্রকৃতির সাথে, বনের সাথে, নদীর স্রোতের সাথে। এবং তারা দুপুরের পরপরই কিন্তু রওনা দিয়ে যায় বনের দিকে। সেখানে গিয়ে তাদের জাল সেট আপ করতে হয়। জাল সেট আপ করাটাও বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। এর আগের বেশ কিছু ভিডিওতে আপনারা দেখছেন যে এই চরপাটা জালে কীভাবে আমাদের জেলে ভাইরা জাল সেট আপ করে থাকে। যখন জাল সেট আপ করার পরে হচ্ছে ওনারা কিছুক্ষণের জন্য রেস্টে যায়। নদীতেও একদম শেষ ভাটি থাকে, তখন আস্তে আস্তে করে নদীতে জোয়ার আসে। জোয়ার যখন একদম শেষ হবে অবস্থা, এই সময়টাকে আসলে আমাদের জেলে ভাইরা বলে দুমুসরা। এই দুমুসরা বা দোটানার সময় হচ্ছে জালের একটা সাইড, মানে উপরের সাইড পানির নিচ থেকে তুলে এই যে চরপাটা জালে যে খুঁটিগুলো থাকে সেই খুঁটিগুলোর মাথায় মাথায় বেঁধে দিতে হয় এবং তারপরেই আসলে চরপাটা জালটা পরিপূর্ণভাবে সেট আপ করা হয়। এরপরে জোয়ারের পানিতে চর তো টইটম্বুর হয়ে যায় এবং ভাটি শুরু হয়। ভাটি যখন শুরু হয় তখন চরের পানি সব নেমে যায়, চর শুকিয়ে যায়, বাট জোয়ারের সেই পানির সাথে যে মাছগুলো উঠেছিল সেই মাছগুলো কিন্তু আর নামতে পারে না এবং সেগুলোকেই আমরা তুলে নেই। আর এটাই হলো চরপাটা জালে মাছ ধরা। অলরেডি আপনারা চরপাটা জালে আজকে কি কি মাছ ধরা পড়েছে সেগুলো দেখতেছেন। বছরের এই সময়টাতে যখন হচ্ছে দক্ষিণের বাতাসটা একদম পুরোপুরি শুরু হয়, এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে পার্শে মাছ ধরা পড়ে উপকূলে। পার্শে মাছ, ট্যাংরা মাছ, বাটা মাছ এবং ক্ষেত্র বিশেষে দাঁতনি মাছ ধরা পড়ে। তবে পার্শে মাছের পরিমাণটাই সব থেকে বেশি থাকে। আর এখন বর্তমান সময়টা হচ্ছে সেই পার্শে মাছ ধরার সময়। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে পার্শে মাছ আমাদের এই আজকের চরপাড়া জালের ভিতরে আটকা পড়েছে। যদিও কেবলই হচ্ছে মাছ ধরার কাজটা আমাদের শুরু হয়েছে এবং জালের একটা সাইড থেকেই হচ্ছে মাছগুলোকে আমরা তুলতে তুলতে সামনের দিকে এগুচ্ছি। তবে যেহেতু পার্শে মাছ, ছোটো মাছ, এই মাছ যদি আমাদের জেলে ভাইয়েরা একটা একটা করে তুলতে যায় তাহলে কিন্তু মানে আজকের রাত শেষ হবে, কালকের দিন শেষ হবে, এরপরে যে রাত আসবে সেই রাতেও মাছ ধরা বা মাছ তোলা শেষ হবে কিনা তার কোনো সিউরিটি নেই। আর এজন্যই এই ছোট মাছগুলোকে তুলতে হয় কোষ দিয়ে। কোষ দিয়ে বলতে কি আপনারা অলরেডি কিন্তু দেখে ফেলছেন যে মাছগুলো যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই মাছগুলোকে সবগুলোকে এক জায়গায় করা হয় এবং জালের ভিতরে একটা জায়গায় জড়সড় অবস্থায় ওই মাছগুলোকে বাস্কেটে তুলে নেওয়া হয়। এটাই হচ্ছে কোষ পদ্ধতি। তবে এই কোষ পদ্ধতিতে মাছগুলোকে তুলতে হলে কিন্তু সেখানে একটু পানি থাকা প্রয়োজন। মানে পানি যদি একদম পুরোপুরি শুকিয়ে যায় তাহলে আর সেখান থেকে কোষ দিয়ে মাছ তোলা সম্ভব হয় না। আর এজন্যই যখন কোষ দিয়ে মাছ তুলতে হবে তখন কিন্তু আমাদের জেলে ভাইয়েরাও তাদের জালটাকে এমনভাবেই সেট আপ দেয় এবং এমন সময়ে মাছ ধরতে নামে যখন হালকা হালকা পানি থাকবে এবং কোষ দিয়ে মাছগুলোকে তুলতে পারবে এবং তাদের জাল সেট আপের সিস্টেমটাও তখন আলাদা হয়। হ্যাঁ, মানে জালের সবখানে পানি না থাকলেও কিছু কিছু জায়গায় পানি থাকে এবং সব মাছগুলো গিয়ে ওই পানির জায়গাটাতেই হচ্ছে জড়সড় হয়ে থাকে এবং সেখান থেকে সিস্টেমেটিক্যালি আমাদের জেলে ভাইয়েরা মাছগুলোকে তুলে নেয়। তাও যে এই কোষের মাধ্যমে সব মাছগুলোকে একসাথে তুলে নিতে পারে সেটা না। কিছু কিছু মাছ তো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকেই, কাদার ভিতরে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং সেগুলোকে হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে করে তুলে নেওয়া হয়। যদিও মানে অধিকাংশ মাছই কোষ দিয়ে তুলে নেওয়া হয়, তাই পরবর্তীতে যে মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলোকে তুলতে খুব বেশি একটা সময় লাগে না বা খুব বেশি একটা বেগ পোহাতেও হয় না আমাদের জেলে ভাইদের। যাই হোক, মাশাআল্লাহ আজকে কিন্তু জালের ভিতরে বেশ ভালো পরিমাণে মাছ আটকা পড়েছে, কিন্তু ছোট মাছ, পার্শে মাছ, কম দামি মাছ, তার উপরে হচ্ছে এই মাছগুলো আসলে খুব বেশিক্ষণ রাখাও যায় না। সব মিলিয়ে আসলে জেলে ভাইয়েরা মাছ পরিমাণে বেশি ধরতে পারলেও আসলে ওনাদের ইনকামের পরিমাণটা আসলে কেমন হবে সেটা একদম মাছ ধরার শেষে গিয়েই আমরা বলতে পারবো। মাশাআল্লাহ মাছগুলো কিন্তু দেখতে বেশ দারুণ লাগতেছে,
সুন্দরবনের মাছ, উপকূলীয় অঞ্চলের মাছ, একদম তরতাজা মাছ। দেখতে যেমন এই মাছগুলো আকর্ষণীয়, এগুলো কিন্তু খেতেও অনেক স্বাদ। ইভেন আপনারা যারা উপকূলের লোক আছেন, যারা সুন্দরবন অঞ্চলের এইসব মাছের স্বাদ একবার নিয়েছেন, তারা এই সব মাছের জন্য অপেক্ষায় থাকেন। সত্য কথা বলতে সত্যিই এরা অপেক্ষায় থাকেন, কারণ আসলে এই এত স্বাদের মাছ, এত সুস্বাদু মাছগুলো একমাত্র সুন্দরবন অঞ্চলেই পাওয়া যায়। এছাড়া কিন্তু বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে সুন্দরবন অঞ্চলের এইসব মাছ আপনি পাবেন না, এবং এত স্বাদের মাছ পাবেন না। হ্যাঁ, নদীর মাছের স্বাদ একটা, পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, পায়রা নদী, এই সব নদীর মাছও অনেক স্বাদের মাছ। বাট সেই মাছের যেই টেস্ট আর সুন্দরবন অঞ্চলের মাছের যেই টেস্ট, দুইটা কিন্তু ডিফারেন্ট। অনেকের কাছেই সুন্দরবন অঞ্চলের মাছগুলো অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে যারা উপকূলীয় অঞ্চলের মানুষ আছেন তাদের কাছে তো আসলে এই যে নোনা জলের মাছ ছাড়া অন্য কোনো মাছ ভালোই লাগে না, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটা হয়। আবার যারা হচ্ছে নদীমাতৃক এলাকার মানুষ আছেন, যারা এই পদ্মা মেঘনার আশেপাশের লোক আছেন, তাদের কাছে নদীর মাছগুলো বেশি ভালো লাগে, কারণ হচ্ছে তাদের কাছে অ্যাভেলেবেল সবসময় থাকে নদীর মাছগুলো। তবে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি সুন্দরবনের মাছের স্বাদ এর আগে নিয়ে থাকেন তাহলে আপনি অলরেডি জানেন যে সুন্দরবনের মাছ কেমন। আর যদি সুন্দরবনের মাছের স্বাদ আপনি এখন আপনি নিতে না পেরে থাকেন, তাহলে আমি বলবো একবার হলেও আপনি সুন্দরবন অঞ্চলের এসব ছোট মাছ কিংবা বড় মাছের স্বাদ নিবেন, এবং অবশ্যই সেটা তরতাজা মাছগুলোর স্বাদ নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আই থিঙ্ক আপনার জিভে অনেক দিন এই সুন্দরবনের মাছের স্বাদ লেগে থাকবে। যাই হোক, মাশাল্লাহ আমাদের জেলে ভাইয়েরা কিন্তু মাছ ধরতেছে, এবং এই সময়টাই হচ্ছে তাদের এই চরপাটা জালে যে মাছ ধরে সব থেকে ক্রুশিয়াল মোমেন্ট, সব থেকে মোমেন্টাম হচ্ছে আসলে এই সময়টা। কারণ ওনারা সারাদিন যে পরিশ্রমটা করছে, এখন যদি তারা আসলে আরেকটু পরিশ্রম করে ভালোভাবে এই মাছগুলোকে ওনাদের বাস্কেটে তুলে নিতে না পারে, তাহলে কিন্তু ওনাদের সেই গতকালকে দিন রাত, এই একদিন এক রাতের পরিশ্রম সব ব্যর্থ হয়ে যাবে। আর এই জন্যই ওনারা সারাদিন যেভাবে করে, এই মাছ ধরার সময় মানে শেষ সময় এসে ওনাদের পরিশ্রমের হারটা যেন আরো বেড়ে যায় অনেকদিন। যাই হোক, আমাদের জেলেমেয়েরা যে শুধু মাছ ধরতেছে ব্যাপারটা কিন্তু তেমন না, তারা কিন্তু মাছ ধরার সাথে সাথে মানে তাদের ভিতরের যে ইন্টার কমিউনিকেশন সেটাও চলছে বেশ ভালোভাবে। আর আপনারা এখানে যে কথা শুনতেছেন, এগুলো হচ্ছে নানা নাদির আলাপচার। এটা নানা নাদির আলাপচারিতা কতটা মজার হইতে পারে সেটা জাস্ট আপনারা এই কথাগুলো শুনেন তাহলেই বুঝবেন। কালকে বিয়ের মধ্যে নিচ্ছে লাগে না, তুই 6,000 টাকার মাল নিবি, আনবি, দোকানদাররা দিয়ে দেবে। আমি কত জন্ম দেখাই মানুষের খাইতেই তো দেবে, দেবে না? এখন কথা কইল বুঝলেন, কথা কইতেন না, শুদ্ধ পারছি এখন কথা কইতেন না, কথা কইতেন। আরে আমি তো ইংলিশ শিখি নাই, হে হে তো বাংলা মারি দিয়েছে, আমি তো বাংলা বাড়ি দিই। স্মার্ট থেরো তাহলে দেখ ইংলিশ টিংলিশ মারতে পারো, বুঝতে তোর ইংলিশ মার থেরো না, ইংলিশ ফার্সি ফার্সি ও উর্দু মুর্দু সব তুমি মার থেরো। হ্যাঁ কিন্তু মার থেরো না, কিন্তু মানুষ আমি তো আর শিখি নাই। আমি তো যাক, আমরা এতক্ষণ শুনলাম নানা নাতির গল্প। নানা নাতি আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষ, আসলে এরা যেভাবে আনন্দ ফুর্তি করে, এরা যেভাবে তাদের ভিতরে কমিউনিকেশন থাকে, জাস্ট তারই একটা ঝলক আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তাদের ভিতরে এই ধরনের কমিউনিকেশন এত অহরহ হয়, বাট শহরে যারা আছেন তাদের ভিতরে এই ধরনের রসিকতাটা একটু কমই হয়ে থাকে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমরা আরও একটা কোষ থেকে মাছ তুলবো, যদিও এই কোষটাতে পানি খুব বেশি পরিমাণে নাই, এজন্য মাছগুলোকে একটু জালের ভিতরে নিতে একটু কষ্ট করতে হচ্ছে। তাও এখানেও কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণেই মাছ আছে, কিন্তু পরিমাণটা কেমন হতে পারে একটু অনুমান করেন তো, যেখানে এই কোষটাতে কি পরিমাণ মাছ থাকতে পারে, কত কেজি হতে পারে? 2 কেজি, 4 কেজি, 5 কেজি, 7 কেজি অনুমান করেন। জাস্ট আমরা হচ্ছে দেখার চেষ্টা করবো যে আপনাদের অনুমানের ধার কেমন। হ্যাঁ, আর এই দিকে এইবার চলে আসলাম আমরা একটা বড় কোষের কাছে। এই কোষটাতে কিন্তু বেশ ভালো পরিমাণে মাছ আছে, একদম 1 মনের কাছাকাছিও হয়ে যেতে পারে, এবং সব পার্শে মাছ। মাশাআল্লাহ, দেখতে যেমন দারুণ লাগতেছে, এই মাছগুলো খেতেও যে কি পরিমাণ স্বাদ। পার্শে মাছ
আর সুন্দরবনের পার্শে মাছ অন্য লেভেলের একটা মাছ, কিন্তু এই মাছের একটা সমস্যা আছে জানেন তো। সমস্যাটা হচ্ছে এই মাছটা খুব বেশি দিন রাখা যায় না, খুব বেশিক্ষণ বরফ দিয়ে রাখা যায় না। এই জন্য আপনারা যারা ফিশ ভ্যালির কাস্টমার আছেন আপনারা কিন্তু সবসময় পার্শে মাছ পান না, কারণ হচ্ছে এই মাছটা খুব বেশিক্ষণ বরফ দিয়ে রাখা যায় না, তাই এটা ডেলিভারি নিয়ে আমাদেরকে বেশ ভালোই হ্যাসেল পোহাইতে হয়। এই জন্য হচ্ছে এটাকে আমরা সবসময় রেগুলার আইটেম হিসেবে রাখি না। একদম বছরের যেই সময়টাতে হচ্ছে এই পার্শে মাছগুলোকে বেশ ভালো পরিমাণে পাওয়া যায় সেই সময়গুলোতে হচ্ছে আপনাদের জন্য একদম বাসা ভালো সাইজের পার্শে মাছগুলো আমরা ফিশ ভ্যালিতে নিয়ে থাকি এবং সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি হয়ে যায়। আর হ্যাঁ, যেহেতু ফিশ ভ্যালির কথা চলে আসছে এবং আপনারা দেখতেছেন লাইভ একদম মাছ ধরা কীভাবে হচ্ছে, সো এই ধরনের মাছের স্বাদ যদি আপনারা নিতে চান, সুন্দরবনের মাছের স্বাদ নিতে চান, অথবা সামুদ্রিক অথবা যে কোনো জায়গার বাংলাদেশের যে কোনো নদী বা যে কোনো জায়গায় মাছের স্বাদ যদি আপনারা নিতে চান, জাস্ট যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপে নক করলেই কিন্তু আপনারা এই ধরনের মাছ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পরিবারের জন্য নিতে পারবেন, কিংবা আপনার অন্য কোনো প্রিয়জনদের জন্য উপহার স্বরূপ পাঠাতে পারবেন। কোন সুন্দরবনে মাছ ধরা হচ্ছে আর এই মাছ বাংলাদেশের কোন প্রান্তে হোম ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে জাস্ট চেষ্টা করতেছি আপনাদের কাছে সুন্দরবনের এই মাছগুলো পৌঁছে দেওয়ার জন্য। দর্শক, এইখানে দেখুন এই কোস্টার ভিতরে যে মাছগুলো আছে এই মাছগুলোকে কিন্তু আসলে একসাথে তুলে নেওয়া সম্ভব না। কারণ কি? কারণ হচ্ছে এখানে মাছের পরিমাণ অনেক বেশি। এখন এগুলোকে যদি আসলে এই মাছগুলোকে একসাথে আমরা তুলে নিতে পারবো এমন কোনো বাস্কেটই নাই আমাদের এই জেলেভাইদের কাছে। যে কারণে এই যে হেউতি বলতে এটা দিয়ে কিন্তু আসলে নৌকার দিয়ে পানি সেচ দেওয়া হয়। নৌকার ভিতরে যে পানি ওঠে সেই পানি সেচ দেওয়া হয় ওই হেউতি কোনটা যেটা দিয়ে এখন মাছ তুলতেছে, তো সেই হেউতি দিয়ে হচ্ছে মাছ তোলা হচ্ছে। মাছগুলোকে তুলে বাস্কেট ভরে নেওয়া হবে আমাদের এই জেলে ভাইদের বোটের কাছে বা নৌকার কাছে, এবং সেখান থেকে হচ্ছে মাছগুলো এবং জাল পালা সব কিছু নিয়ে ফিরে যাওয়া হবে লোকালয়ে। আর আজকে মশাল্লা বেশ ভালো পরিমাণেই মাছ হয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আজকের গুণটা ছিল একদম হচ্ছে এই গুণের প্রথম দিন। আর প্রথম দিনের গুণে যেটা হয় যে মাছ ধরা শেষ হয় রাত 2টার সময়, তার মানে মাছ ধরা শুরু হয় রাত 12টা থেকে 1টায়, হ্যাঁ, এবং শেষ হয় 2টা থেকে 3টা, 3:30, সর্বোচ্চ হলে 4টা, এর ওই পাশে আর যায় না। তো যে কারণে এখনও কিন্তু সকাল হয়নি। এছাড়া অন্যান্য ভিডিওতে আপনারা দেখছেন যে আমাদের মাছ ধরা যখন শেষ হয় তখন কিন্তু একদম সকাল হয়ে যায়, বাট আজকে সকালটা হয়নি। একমাত্র কারণ হচ্ছে আজকে একদম প্রথম দিন বা প্রথম গুণ। আজকে মাছ নিয়ে যখন আমরা হচ্ছে ঘাটে ফিরবো, ঘাটে পৌঁছবো, তখনও হচ্ছে রাত থাকবে, এবং এই মাছগুলোই কিন্তু আগামীকাল আমাদের স্থানীয় বাজার, লোকালয় অথবা ফিশ ভ্যালি সব কিন্তু সরগরম হয়ে উঠবে। এবং লোকাল বাজারে যে মাছগুলো যাবে সেই মাছগুলো দিয়ে তো আমাদের এলাকার অনেক ঘরের রান্নাঘরই হচ্ছে গরম থাকবে, রান্নাঘরে সুন্দরবনের মাছের ঘ্রাণে মৌ করবে। আর ফিশ ভ্যালিতে যে মাছগুলো যাবে সেগুলো হচ্ছে আমরা প্রসেসিং করে প্যাকেজিং করে তারপর হচ্ছে ডেলিভারি দিব, হয়তো বা আজকে বিকালবেলা অথবা আগামীকাল সকালে কিংবা আগামীকাল বিকালে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছগুলো পৌঁছে যাবে। মাশাল্লাহ, সুন্দরবনের নিয়ামত, আল্লাহর দেয়া নিয়ামত আমাদের জেলে ভাইরা ধরেছে। দেখুন কত সুন্দর মাছ, এবং এখানে কিন্তু প্রায় 6 বাস্কেটের মতন মাছ আছে। 6 বাস্কেটে হচ্ছে যদি প্রতি বাস্কেটে আপনি অ্যাভারেজে 20 কেজি করে ধরেন তাহলে কত কেজি মাছ হয়েছে জাস্ট আপনারা অনুমান করেন, কমেন্ট করে জানাইয়েন। আর মাছ ধরা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজেক্টগুলো, পরবর্তী ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। তবে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, চারপাশে সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।